গল্পের বাগিচায় আপনাকে স্বাগত। এখানে কখনো হাসি, কখনো দুঃখ, কখনো প্রেম, কখনো গা ছমছম ভয়, কখনো রহস্যের কিনারা। এখানে বাস্তবতা এবং কল্পনার মধ্যে রেখা ঝাপসা হয়ে যায়। আমাদের এই গল্পের যাত্রায় আপনিও যোগ দিন। রথযাত্রা উপলক্ষে জোড়া ভূত। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা দুটি ভূতের গল্প নিয়ে আমাদের এই সপ্তাহের নিবেদন। প্রথম গল্প, প্রেতাত্মার ডাক। ভাষ্য পাঠে আমি শ্রীপর্ণা। গল্প পাঠে সৌদামিনীর ভূমিকায় রচনা, ডাক্তারবাবুর চরিত্রে অভিক, সনাতনের চরিত্রে অগ্নিশ এবং গ্রামের লোকজনের চরিত্রে সুতনু। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আমাদের আজকের প্রথম গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার ডাক। সেবার কলেরার মড়কে বাতাসপুর গ্রামটা ধ্বংস হয়ে যাওয়ার মতো হয়েছিল। সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেসোমশাই থাকতেন। তিনি ছিলেন ডাক্তার। তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনি ভাবেই বলছি। তখন শ্রাবণ মাস। সকাল থেকেই সেদিন প্রচণ্ড দুর্যোগ চলেছে। সেই দুর্যোগে সারাদিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। ঘুম ভেঙে উঠে বসে কেরোসিনের কুপিটা জ্বেলে সাড়া দিলাম। কে? বাইরে থেকে কোনো প্রত্যুত্তর এলো না। তাই আবার জিজ্ঞেস করলাম, কে ডাকে? এবার উত্তর এলো, আপনি সনাতন, একবার দরজাটা খুলবেন না ডাক্তারবাবু? সনাতন বাতাসপুরে থাকে। কালো স্ত্রী কলেরায় মারা গেছে। কিন্তু এত রাতে সনাতন আবার এসেছে কেন? তবে কি আবার নতুন করে কারো অসুখ করলো? এই অঞ্চলে ডাক্তার বলতে একা আমি। কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও আমি প্রাণ রক্ষা করতে পারিনি। সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে না গিয়েও থাকতে পারছি না। তাই ব্যর্থতা ঢাকার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি। আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সনাতন অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ডাক্তারবাবু বাঁচান! কি হলো সনাতন? কার কি হলো আবার? আমার এই একটি মাত্র ছেলে ডাক্তারবাবু, তারও হয়েছে। যেমন করেই হোক ওকে আপনি বাঁচান। বউটা গেছে, ছেলেটার মুখ চেয়ে মুখ ধরে বেঁচে আছি। ও চলে গেলে আমায় আত্মহত্যা করতে হবে ডাক্তারবাবু, না হলে আমি পাগল হয়ে যাব। আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম। ব্যাগ নিয়ে সনাতন বলল, আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু, আপনি আসুন, ছেলেটা ঘরে একলা আছে। হ্যাঁ হ্যাঁ যাও, আমি এক্ষুনি যাচ্ছি। সনাতন এগোলো। আমি চালাঘর থেকে আমার শীর্ণকায় ঘোড়াটাকে বের করে আনলাম। তারপর ছাতা মাথায় দিয়ে তার পিঠে চেপে টর্চের আলোয় পথ দেখে বাতাসপুরে চললাম। রাত তখন 1:30। দুর্যোগ খুব বেশি না হলেও ঝিমঝিম অনবরতই চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, গুড়গুড় করে মেঘও ডাকছে মাঝে মাঝে। আর শ্যাওড়া, বাবলা ও খেজুর গাছের গা ঘেঁষে আমি মেঠো পথে ঘোড়ায় চেপে চলেছি। কিছুটা আসার পর হঠাৎ মনে হলো, তাই তো সনাতন গেল কোথায়? ও আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে, কিন্তু আমি চলেছি ঘোড়ায় চেপে। এতক্ষণে তো ওকে ধরে ফেলবার কথা। যাই হোক, বাতাসপুরে ঢোকবার মুখে একটা খাল আছে। সেই খালের ধারে এসে থামলাম আমি। এইখানে একটা পিটুলি গাছের গুড়িতে ঘোড়াটাকে বেঁধে রেখে একটা অপলকা সাঁকো পার হয়ে ওপারে গেলাম। খালের দুপাশে কালকাসুন্দে ও বেড়াকলমির ঝোঁক। সাঁকো পেরোতেই শুনতে পেলাম অন্ধকারে ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠল।
ছেলেটা বাঁচবে তো? গায়ের লোম খাড়া হয়ে উঠলো আমার, শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। এ যে সনাতনের বউ সৌদামিনীর গলা, যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারিনি। কাল দুপুরে আমার চোখের সামনে সে মারা গেছে। গায়ের লোকেরা মুখাগ্নি করে কাল যাকে খালের জলে ভাসিয়ে দিয়েছে, সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কি করে? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে হার্ট ফেলি করে ফেলতাম। সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল, তাড়াতাড়ি তাড়াতাড়ি পা চালিয়ে আসুন ডাক্তারবাবু, ছেলেটা কেমন করছে। আমি ভীত হয়ে বললাম, কিন্তু সনাতন, একটু আগে তো তোমার বউয়ের গলায় কে যেন। ওসবে কান দেবেন না ডাক্তারবাবু, ওরকম অনেক কান্নাই শুনতে পাবেন এবার থেকে। সারা গা উজাড় হয়ে গেল, মানুষের আত্মাগুলো সব যাবে কোথায়? তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। আমি মনে সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম। কি জোরে জোরে হাঁটছে সনাতন। তারপর একসময় সনাতনকেও দেখতে পেলাম না। দেখলাম শুধু হারিকেনটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে। আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার নয়। আমি মন্ত্রমুগ্ধের মতো সেই আলোকের অনুসরণ করলাম। এক সময় আলোটাও মিলিয়ে গেল। আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ঘরটা অন্ধকার। ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাঁপা গলায় ডাকলাম, সনাতন, সনাতন। কোনো সাড়া নেই। আবার ডাকলাম। আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে এগিয়ে এলো। ডাক্তারবাবু নাকি? হ্যাঁ। সনাতন কোথায়? ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে, অথচ ওকেই দেখতে পাচ্ছি না। পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে। আমার কথা শুনে সকলে অবাক হয়ে গেল। সকলে বিস্মিত হয়ে বলল, কি সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো? হ্যাঁ, আমার ব্যাগটাও যে বয়ে আনলো সে। সে কি? এই তো সন্ধ্যের সময় খালের ধারে তাকে রেখে এলাম। প্রচন্ড দুর্যোগের সন্ধ্যেবেলায় অসুখে পড়ে শেষ হয়ে গেল বেচারা। আপনাকে আপনাকে একবার খবর দেওয়ার সময়ও পেলাম না আমরা। তবে ওর ছেলের অসুখের কথা তো জানি না। চলুন তো দেখি। আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা বিছানাপত্র নোংরা করে শুয়ে শুয়ে কাতরাচ্ছে। আমার ব্যাগটা সযত্নে বসানো আছে ওর মাথার কাছে। আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে স্যালাইন দিলাম, কিন্তু না, আমার এই চেষ্টাও ব্যর্থ হলো। ঘণ্টাখানেকের মধ্যেই মারা গেল ছেলেটা। সে রাত্রিটা ওই গ্রামেই একজনের বাড়ি কাটালাম আমি। পরদিন ভোরে সেই ভয়ঙ্কর রাতের কথাটা স্মরণ করে স্বগ্রামে ফিরে এসে চলে এলাম কলকাতায়। সেই থেকে আমি এখানেই প্র্যাকটিস করছি। বাতাসপুরের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। এতক্ষণ শুনলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা প্রেতাত্মার ডাক। রথযাত্রা উপলক্ষে জোড়া ভূতের গল্পের দ্বিতীয় গল্পটি হল ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়েরই লেখা ৭ নম্বর ঘর। ভাষ্য পাঠে আমি শ্রীপর্ণা, গল্প পাঠে কথকের ভূমিকায় তথাগত, গোড়ার ভূমিকায় অভিক, পঞ্চানন বাবুর চরিত্রে সুতনু, সিধুর চরিত্রে অগ্নিশ এবং জনৈক মহিলার চরিত্রে রচনা। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে এই সপ্তাহের দ্বিতীয় গল্প, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ৭ নম্বর ঘর। আমি তখন সবে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ঢুকেছি। সেই সময় একবার আমরা দুজন বন্ধু মিলে ঠিক করলাম বিষ্ণুপুর বেড়াতে যাব।
বিষ্ণুপুরে মল্ল রাজাদের স্থাপত্য এবং মন্দিরের টেরাকোটার কাজ দেখার শখ ছিল বহু দিনের। বিষ্ণুপুর তখন এখনকার মতো এত জমজমাট ছিল না। রেল স্টেশনের কাছে একটা দোতলা হোটেল ছিল, এখন সেটা আছে কিনা জানি না। হোটেলের মালিকের নাম ছিল পঞ্চানন সাধুকা, অমায়িক ভদ্রলোক। একটা ডবল বেডের রুমের ভাড়া ছিল মাত্র 5 টাকা, আর পেট ভরে ডাল ভাত মাছ তরকারি খেলে লাগতো 1 টাকা 4 আনা। তখন তো এখনকার মতো এত বাসের ব্যবস্থা ছিল না, কাজেই আমরা চক্রধরপুর প্যাসেঞ্জারে চেপে শেষ রাতে বিষ্ণুপুর যখন নামলাম তখন ঘন অন্ধকার। সময়টা বোধ হয় কার্তিকের শেষ, কাজে একটু ঠান্ডার আমেজও ছিল। যাই হোক, শেষ রাতের সেই অন্ধকারে আমরা পায়চারি করতে করতে ভোরের প্রতীক্ষা করতে লাগলাম। আমরা যখন এইভাবে পায়চারি করছি তখন কোথা থেকে একটি বেটে খাটো ঘাড়ে গদ্দানে লোক এসে জিজ্ঞেস করলো আমাদের, বাবুরা কোত্থেকে আসছেন? আমরা আসছি হাওড়া থেকে। বিষ্ণুপুর বেড়াতে এসছেন বুঝি? হ্যাঁ। তা কোথায় উঠবেন কিছু ঠিক করেছেন? না, আগে সকাল হোক, তারপর দেখা যাবে। লোকটা এবার উৎসাহিত হয়ে হাত কচলাতে কচলাতে বলল, স্টেশনের সামনে আমাদের হোটেল আছে, ভালো হোটেল। যদি দয়া করে পায়ের ধুলো দেন তো ধন্য হই। জল, কল, বাথরুমের সবকিছুরই ব্যবস্থা ভালো। এমন হোটেল এই অঞ্চলে 2টি নেই। আমরা দুজনে একবার পরস্পরের চোখের দিকে তাকালাম, তারপর বললাম, স্টেশনের সামনে বলতে কি একেবারেই সামনে, না একটু যেতে হবে? একটুও যেতে হবে না, ওই দেখা যাচ্ছে একেবারে রাস্তার উল্টো দিকে। চলুন না আমার সঙ্গে। আমরা ওর কথায় রাজি হয়ে ওর সঙ্গে স্টেশনের বাইরে এসে সেই হোটেলে ঢুকলাম। হোটেলের মালিক পঞ্চানন বাবু তখন সবে চেয়ারটিতে এসে গুছিয়ে বসেছেন। আমরা গিয়ে তাকে নমস্কার জানিয়ে ঘর চাইতেই উনি বেটেখাটো লোকটিকে বললেন, এই সিধু, যাও তো হে বাবা, বাবুদের ঘরটা দেখিয়ে দিয়ে এসো। হোটেলটি ছোট হোক, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সিধুর সঙ্গে দোতলায় উঠে প্রথম যে ঘরখানি দেখলাম সেটিকেই পছন্দ করলাম। আমরা অবশ্য ঘরের ভেতর ঢুকলাম না, বাইরে থেকেই দেখলাম পরিপাটি বিছানা, সাজানো গোছানো সুন্দর ঘর। দরজাটা হাট করে খোলা ছিল। সিধু দরজাটা টেনে বন্ধ করে বলল, চলুন ওই দিকের ঘর দেখাই। কেন? এই তো একটা ভালো ঘর ছিল। এ ঘরটা নয়, এটা 7 নম্বর ঘর। এটা একটু আগেই হয়ে গেছে, আপনাদের অন্য ঘর দেখাচ্ছি। আমার বন্ধুটির নাম গোরা, ভয়ানক এক প্রকাশে বলল, হয়ে গেছে? হয়ে গেছে মানে? এই ভোরে আমরাই তো প্রথম যাত্রী। তাছাড়া এই ঘরে অন্য কেউ থাকলে তার কিছু মালপত্র তো থাকবে। মালপত্র না থাকলেও দরজা তো বন্ধ থাকবে। ঘরে লোক নেই, জন নেই, দুহাট করে দরজা খোলা। হয়ে গেছে বললেই হলো। আমি বললাম, তোমাদের যদি বেশি ভাড়ার দরকার হয় সে কথা বললেই পারতে, আমরা কি দিতাম না? সিধু আমতা আমতা করে বলল, না মানে আপনারা আমার কথা বিশ্বাস করছেন না তো? যাই হোক, ঘর যখন খালি তখন আপনারা ঢুকুন। আমার মনে হয় আমি যখন স্টেশনে গেছি সেই সময় হয়তো ওরা চলে গেছে। গোরা বলল, সে যাকগে, আমাদের অত কথায় দরকার নেই। এই ঘরই আমাদের পছন্দ, এই ঘরেই আমরা থাকবো। তুমি যাও, এখন চটপট আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো দেখি। সিধু চা আনতে নিচে চলে গেল। একটু পরেই শুনতে পেলাম পঞ্চানন বাবুর গলা, এই ঘরটা কে খুললো? কে খুললো এই ঘরটা? তা জানি না বাবু, ও ঘর তো খোলাই হয় না, সব সময় তালা দেওয়া থাকে। বাবুদের নিয়ে উপরে উঠেই দেখি দরজা একেবারে 2 হাত করে খোলা। তা ছোড়া দুটো কি ওই ঘরেই থাকতে চায় নাকি? হ্যাঁ। এরপর চুপচাপ। আমরা বিছানায় আধশোয়া হয়ে সবই শুনলাম। একটু পরেই সিধু এসে চা দিয়ে গেল। আমরা চা খেতে খেতে খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালাম। বাইরে তখন অন্ধকার, একটি দুটি করে পাখির ডাক কানে আসছে তখন। খুব ভালো লাগলো পরিবেশটা। চা খাওয়া শেষ করে গোরা বলল, যাই,
বাথরুমের কাজটা সেরে আসি, আমি এলে তারপর তুই যাস। এই বলে গোরা বাথরুমের দিকে এগিয়ে গেল, অ্যাটাচড বাথ। কিন্তু এ কি, বাথরুমের দরজা ঠেলতে গিয়ে দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ। গোরা একটু রাগী প্রকৃতির ছেলে, সে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল, এই কে আছো ভেতরে, শিগগির বেরিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে ভিজে শাড়ি পরা এক তরুণী চকিতে দরজা খুলে গোড়ার পাশ কাটিয়ে বেরিয়ে এসেই চোখের পলকে ছাদের সিঁড়ি বেয়ে উঠে গেল। আমরা দুজনে হতভম্ব। এ কি রে বাবা, এতক্ষণ রয়েছি এখানে অথচ ওর কোনো অস্তিত্বই বুঝতে পারিনি। অবশ্য এমনও হতে পারে আমরা রয়েছি বলেই ভেতরে ঢুকে অপ্রস্তুতে পড়ে গিয়েছিল সে, লজ্জায় বেরোতে পারছিল না। কিন্তু যদি না গোরা বাথরুমে যেত, যদি আমরা চা খেয়ে দরজায় তালা দিয়ে বাইরে যেতাম, তাহলে কি করতে বেচারি? যাই হোক, আমাদের মাথা ব্যথা নেই। আমরা বাথরুমের কাজ সেরে যখন পোশাক পাল্টালাম তখন অন্ধকার দূর হয়ে ভোর হয়ে গেছে। চারিদিকের প্রকৃতি বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, পাখির ডাক আরো বেশি করে শোনা যাচ্ছে তখন। জানলার ফ্রেমে লাল মাটির প্রান্তর আর ঘন সবুজের শোভা দেখে চোখ জুড়িয়ে গেল। আমরা ঘরে তালা লাগিয়ে বাইরে এলাম। তারপর একটা সাইকেল রিক্সা ভাড়া করে গোটা বিষ্ণুপুর ঘুরে দেখব ঠিক করলাম। রিক্সাওয়ালা 3 টাকার বিনিময়ে সবকিছু ঘুরিয়ে দেখাতে রাজি হল। আমরা মাঝে মধ্যে তাকে জল খাবার খাওয়াতে লাগলাম। প্রথমেই আমরা মদনমোহন মন্দির দেখলাম, তারপর রাসমঞ্চ, দলমাদল কামান, লালদিঘি হয়ে গভীর বনের ভিতর গেলাম বিষ্ণুপুরের নূরজাহান লালবাইয়ের নতুন মহলের ধ্বংসস্তূপ দেখতে। আমরা নতুন মহলের চারদিক ঘুরে দেখতে দেখতে পেছন দিকের বাগানে এসে অবাক হয়ে গেলাম। সেখানে ঘন ঘাসের ওপর শতরঞ্চি পেতে এক সুবেশা তরুণী টিফিন কৌটো খুলে খাবার ভাগ করছে। আমরা যেতে আমাদের চোখে চোখ পড়তেই হেসে বলল, আপনারা কাল রাত্রে চক্রধরপুর প্যাসেঞ্জারে এসেছেন না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমরাও তো ওই গাড়িতেই এসেছি। তা কোথায় উঠলেন? স্টেশনের সামনে ওই হোটেলে? গোরা বলল, হ্যাঁ। তরুণী বলল, আমরাও ওই হোটেলে উঠেছিলাম। সিঁড়ি দিয়ে উঠেই প্রথম যে ঘর, তাতে 7 নম্বর ঘর। সে কি? তারপর যেই না শুনেছি ওই ঘরে একবার একটা খারাপ ঘটনা ঘটে গিয়েছিল, সেই থেকে উপদ্রব হয়, অমনি পালিয়ে এসেছি ওখান থেকে। আমার স্বামীর আবার ভূতের খুব ভয়। গোরা আর কিছু জিজ্ঞেস করবার আগেই আমি ওর হাতে টান দিলাম। চল চল, দেরি হয়ে যাচ্ছে বলে বনের বাইরে এসে বললাম, আর এক মুহূর্ত এখানে নয়, ওই হোটেলে আমি আর ঢুকছি না ভাই। এবার বুঝতে পারছিস তো ভোরবেলা বাথরুম থেকে কে বেরিয়েছিল? গোরা চমকে উঠে বলল, আরে তাই তো, ওর কথা একদম ভুলেই গিয়েছিলাম রে। ঠিকই তো, তবে আমরা হয়তো অহেতুক কল্পনা করছি। ও মেয়েটি ভূত না হয়ে মানুষও তো হতে পারে। আমার মন কিন্তু গোরার এই কথায় সায় দিল না। আমার ভূতের ভয় খুব, তাই ভয়ে বুক টিপ টিপ করতে লাগলো আমার। আমরা বেশ বেলা পর্যন্ত চারদিক ঘুরি বেরিয়ে স্নান খাওয়ার পর ঘরের দরজা বন্ধ করে তেড়ে একটা ঘুম দিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম হোটেলের অন্যান্য ঘরে আরো অনেক যাত্রী এসেছে। দেখে খুব আনন্দ হলো। আমরা চাটা খেয়ে আশেপাশের লোকেশনগুলো আরো একটু ঘুরে দেখতে চললাম। সন্ধ্যের পর হোটেলে ফিরে এসে রাতের খাওয়া খেয়ে অন্য ঘরের 2-1 ভদ্রলোককে ডেকে এনে মেতে ওঠা হলো জোর তাস খেলা। আমি অবশ্য তাস খেলা জানতাম না, তাই শুয়ে শুয়ে গল্পের বই পড়তে লাগলাম। তাস খেলা শেষ হলে ওরা সবাই শুতে চলে গেলে আমরাও শয্যা গ্রহণ করলাম। তারপর আলো নিভিয়ে শুধুমাত্র ব্লু রঙের ডিম লাইট জেলে রেখে দুজনে শুয়ে শুয়ে ভোরের মেয়েটির কথা আলোচনা করতে লাগলাম। গোরা বলল, খুব ভুল হয়ে গেল বুঝলি। ভদ্রমহিলার মুখে এই ঘরের দুর্নাম শোনার পরেও পঞ্চায়নবাবুকে জিজ্ঞেস করা হলো না তো ওই মেয়েটির কথা। মেয়েটি কে? আমি বললাম, যেই হোক, আমাদের যা দেখার তা তো দেখা হয়ে গেছে। কাল সকালেই আমরা চলে যাচ্ছি, অতএব কিছুরই দরকার নেই আজ। কোনো রকমে রাতটা কাটাতে পারলে আর আমাদের পায় কে? রাত তখন কত তা কে জানে। হঠাৎ বাথরুমের ভেতর প্রচন্ড একটা শব্দ।
ঠিক মনে হলো কে যেন একটা বালতিকে সশব্দে ফেলে দিল লাথি মেরে, অথবা শ্যাওলায় পা পিছলে বালতি শুদ্ধ হুমড়ি খেয়ে পড়ল কেউ। সেই শব্দে আমরা দুজনেই লাফিয়ে উঠে বসলাম। ডিম লাইটটা জ্বালাই ছিল। আমরা উঠে বসেই জোরালো আলোর সুইচটা অন করে দিলাম। আলোয় ভরে উঠল গোটা ঘর। কি হলো, ব্যাপার কি? উঠে বসেই শুনতে পেলাম বাথরুমের ভেতর কি যেন একটা ছটফট করছে। আমি আতঙ্কে নীল। গোড়া উঠে গিয়ে বাথরুমের দরজা ঠেলল, কিন্তু আশ্চর্য, দরজাটা সেই কালকের মতোই ভেতর থেকে বন্ধ। গোড়া সশব্দে ধাক্কা দিতে লাগলো দরজায়। কে আছো ভেতরে? শিগগির দরজা খোলো, খোলো বলছি। বাথরুমের ভেতর থেকে তখন নারী কণ্ঠের চাপা একটা আর্তনাদ ভেসে এলো। আমরা দুজনেই একসঙ্গে গায়ের জোরে বন্ধ দরজায় ধাক্কা দিতে লাগলাম। হঠাৎ দরজাটা খুলে গেল দুহাট হয়ে, আর তারপরে এই যে দৃশ্য চোখে পড়লো তাতে দুজনেই শিউরে উঠলাম। দেখলাম বাথরুমের চৌবাচ্চায় ভর্তি জলে হুমড়ি খেয়ে পড়ে আছে এক তরুণী। ঘাড় মাথা জলের তলায়, অসহায় একটা হাত দেওয়াল ধরে আছে, পা দুটো বেঁকে মুড়ে স্থির। ক্ষীণ একটু রক্তের ধারা গড়িয়ে আসছে জলের স্রোতে। গোড়া ছুটে গিয়ে তরুণীকে জল থেকে টেনে তুলতেই আমরা বিস্ময় হতবাক হয়ে গেলাম। এ তো সেই আজই দুপুরে লালবাইয়ের নতুন মহলের বনের ভেতর যাকে দেখেছিলাম। সে দৃশ্য বেশিক্ষণ দেখতে পারলাম না। আমরা বেরিয়ে এলাম ঘর থেকে। বেরিয়ে এসে চেঁচামেচি করে হোটেলে সবাইকে ডেকে তুললাম। পঞ্চানন বাবুকে ডাকলাম, কিন্তু কোথায় কি তখন সব ফাঁকা। আমাদের কথা শুনে পঞ্চানন বাবু বললেন, কি আর বলি বলুন আপনাদের, এ ঘরটা তো আমরা দিতে চাইনি, আপনারাই জোর করে নিলেন। আসলে বছর 2 আগে এক দম্পতি এখানে হানিমুনে এসেছিলেন। একদিন রাতে হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে গেল। মহিলাটি মাঝরাত্রে বাথরুমে ঢুকেছিলেন, আর তারপর সম্ভবত পা পিছলেই হুমড়ি খেয়ে চৌবাচ্চায় পড়ে যান, আর বাথরুমের দরজাও ভেতর থেকে লক করা ছিল। তারপর থেকে এই ঘরে কেউ থাকতে পারে না মশাই, আর আমরাও কাউকে ভাড়া ঠাড়া দিই না। এটা সবসময় তালা দেওয়াই থাকে। কিন্তু কাল ভোরে যে কে তালা খুললো, যেই খুলুক আমরা আর থাকিনি। আমরা পঞ্চানন বাবুর টাকা পয়সা মিটিয়ে দিয়ে পরদিনই বিষ্ণুপুর ত্যাগ করেছিলাম। এতক্ষণ শুনছিলেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা 2টি ভূতের গল্প, 7 নম্বর ঘর এবং প্রেতাত্মার ডাক। ভাষ্যপাঠে আমি শ্রীপর্ণা। বিভিন্ন চরিত্র তথাগত, অভিক, সুতনু, অগ্নিশ এবং রচনা। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আমাদের এই উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহ দেবেন, আর আমাদের এগিয়ে চলার পথকে আরও সুন্দর হতে সাহায্য করবেন এই আশা রাখি। আগামী সপ্তাহে আবার কোনো নতুন চমক নিয়ে আমরা হাজির হব গল্পের বাগিচায়। সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।